আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বইলতা কথায়। আজ আমরা ঘুরে দেখাবো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট শহর। নির্বিঘ্নে উড়ে চলা এই কবুতর এবং এই গজার মাছের পেছনে রয়েছে এক ইতিহাস, সেটা জানাবো একটু পরে। মেঘালয়ের সারি সারি ঝর্ণা থেকে বেয়ে আসা এই স্বচ্ছ জল কোথায় দেখতে পাবেন সিলেটের, সেই বিষয়ের খুঁটিনাটি থাকবে আজকের ভিডিওতে। জানতে হলে সাথে থাকুন। সবুজ গালিচায় মোড়ানো এই সিলেট নগরীকে বলা হয় দুটি পাতা একটি কলির দেশ। সেই দেশেরই একটি চা বাগানে ঘুরব, যার নাম মালিনীছড়া চা বাগান। এই নামটা কিন্তু সিলেট ভ্রমণকারীদের কাছে খুবই জনপ্রিয় একটা জায়গা। আরও একটা জায়গা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। ভোলাগঞ্জ সাদা পাথরে আপনারা কিভাবে যাবেন এবং মালিনীছড়া টি গার্ডেনে আপনারা কিভাবে যাবেন, সেই সব কিছু ইনডেপথে থাকবে আজকের ভিডিওতে। আমরা যেহেতু এবার ট্রেনে গিয়েছিলাম, তাই ট্রেনের বিস্তারিত সব কিছুই থাকবে। আপনারা যদি কেউ যেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও থেকে অনেক কিছুই তথ্য জেনে যেতে পারেন। আমরা যে ট্রেনে টিকিট কেটে রেখেছিলাম সেই ট্রেনটা ছিল কালনি এক্সপ্রেসে। সবচেয়ে কম সময় লাগে বলে আমরা প্রায় 12 দিন আগে এই টিকিট কেটে রেখেছিলাম। কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনই তারেক রহমান বাংলাদেশে এসেছিলেন 17 বছর পরে। তার জন্য আসলে ঢাকা শহরের খুবই ক্রাউডি একটা মোমেন্ট ছিল। সো আমাদেরও ট্রেনের টিকিট এত আগে থেকেই করা ছিল, তো দেখা গেছে আমরা আর মিস করতে পারিনি। ওই দিন আমাদের ট্রেন 3টায় আসার কথা ছিল, কিন্তু ট্রেন 3টায় না এসে ট্রেন আসলে ছেড়েছিল হচ্ছে 5:30টায়, 2.5 ঘন্টা দেরি করেছিল। 4টা বাজে এখনও ট্রেন আসেনি, সেটাই দেখাচ্ছিলাম যে মানে ট্রেনটা ছিল কিন্তু ট্রেনের ইঞ্জিন ছিল না কিছু একটা। সো 2.5 ঘন্টা দেরি হয়েছিল আমাদের ট্রেনটা ছাড়তে। তো অনেক দেরি, অনেক তিতিক্ষার পরে সেই মহেন্দ্রক্ষণ চলে আসলো, আমাদের ট্রেনটা ছাড়লো। আমরা আমাদের বগিটা খুঁজতেও অনেকটা টাইম লেগেছিল, কারণ এটা অনেক বগি ছিল, যেহেতু একদম প্রথম দিকে ছিল, অনেক শেষের দিকে ছিল। যাই হোক, আমার ছেলের ভীষণ পছন্দের একটা যানবাহন হচ্ছে ট্রেন জার্নি, তো ওর জন্যই আসলে এই জার্নিটা করা। যাওয়া আসা দুটোর টিকিটই আমরা একসাথে কেটে রেখেছিলাম। আপনারা যারা যেতে চান তারা অবশ্যই আগে থেকেই আসার টিকিটটাও কেটে নেবেন, তাতে করে আর সিট পাওয়া না পাওয়ার বিষয়টা আপনার আর হ্যাসেলটা পোহাতে হবে না আসার সময়, কেননা পরবর্তীতে আসলে সিট তো পাওয়া যায় না। যখন আমরা সিট কাটছিলাম তখন যে সোনার হরিণ পাওয়ার মতো একটা অবস্থা করে সিটটা কাটা লেগেছিল। যাই হোক, আমরা 4টে সিট একসাথেই পেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের সৌভাগ্য। এটা হয় না। আমাদের সাথে অন্য মানুষজন যারা যাত্রী গিয়েছিল তাদের সাথে অনেক কথা হচ্ছিল সেই দিন, যে তারা 19টা সিট কেটেছে, 5টা বগিতে পড়েছে। তারা যাতায়াতের কয়েকদিন আগে হয়তো করেছে, সেই জন্য আর কি এরকমটা হয়েছে। তো এমনটা যদি না পোহাতে চান তাহলে অবশ্যই আগে থেকে দুটো টিকিটই, যাওয়া এবং আসা দুটো টিকিটই কেটে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে মানুষ আর মানুষ, এত দূর পর্যন্ত দেখা যায় মানুষজন। মনে হয় ওই দিন ঢাকা শহর পুরোটাই মানুষে ভরা ছিল, যানবাহন কিচ্ছু ছিল না। যাই হোক, অবশেষে আমরা যাত্রা শুরু করলাম। আমাদের যাত্রা শুরু হয়ে গেল কমলাপুর রেল স্টেশন থেকে। তারপর হচ্ছে যে জায়গাগুলোতে ধরার কথা ছিল না, ব্যাড লাক আমাদের সেই জায়গাগুলোতেও ধরেছে। সো তখন অনেক বেশি মানুষ ছিল, যদিও আমাদের এসিটাতে তো আর আসেনি, এসি বগিতে আর কেউ এক্সট্রা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়নি। সো এটা আমাদের একটু লাক আর কি। যাচ্ছিলাম, যাত্রাপথে ছেলে ঘুমিয়ে পড়লো। ট্রেন জার্নি বলে কথা, ঘুম থেকে উঠে আবার সে কিছু বন্ধু পেয়ে গেল, ট্রেনে যাচ্ছিল ওরা, ওদের বন্ধুদের সাথে অনেক মজার মজার গল্প করছিল ওরা নিজেরা। বাচ্চাগুলো না সবচেয়ে বেশি আনন্দে গিয়েছে। ওই যে বলেছিলাম 19 জন যাত্রী যাচ্ছিল, তারা তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। তারা 5টা বগিতে সিট পেয়েছে। তো তারা করেছে কি, একটা বগিতে তাদের 2টো সিট রয়েছে, কিন্তু তারা আসলে ওখানে না গিয়ে একসাথে যাওয়ার যে মজা সেটা উপভোগ করার জন্য এখানেই গাদাগাদি করে অনেক কষ্ট করে গিয়েছে। এই যে ভালোবাসার টান, এটা কিন্তু ট্রেন জার্নিতেই হয়। যারা ট্রেন জার্নি করেননি তাদের কিন্তু জীবনের মজার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার এখনও বাকি, আমি বলবো।
যাত্রাপথে আমরাই যে কেবল একা একা মজা করেছি তা কিন্তু নয়। যাত্রাপথে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য একজন শিল্পী চলে এসেছিলেন। তিনি তার বাদ্যযন্ত্রটি ঠিকঠাক করে নিচ্ছে, সুরটার তালটা ঠিকঠাক মতো করে নিচ্ছে, তারপর আমাদেরকে তিনি গান শোনাবেন। আনন্দ পাইতাম যখন আহিত আজি গান হইত রঙ্গে রঙ্গে গাইত আনন্দ পাইতাম আনন্দের গান নৌকা দৌড়াইতাম আমি সুন্দর গান হইত নিমন্ত্রিত তারা আমরা যাইতাম গান হইত নিমন্ত্রিত তারা আমরা যাইতাম। লোকটার গান গাওয়ায় মুগ্ধ হয়ে সবাই সময়টা এত সুন্দর করে যাপন করছিল। পরে সবাই বলছিল আরেকটা হবে, আরেকটা হবে, আরেকটা হবে। এভাবে পরপর কয়েকটা গান করলো, কিন্তু আমার ভিডিও করা হয়নি, কারণ আমি ভিডিও করতে গেলে উপভোগ করতে পারি না, তার জন্য আমি ভিডিও কম করেছি এই যাত্রায়। সেটা হয়তো বুঝতে পারছেন আপনারা অনেকেই, আরও পর আরও বুঝতে পারবেন। যে ট্রেন আমাদের পৌঁছানোর কথা ছিল 9টা কিংবা 10টা, সেই ট্রেন আমাদের পৌঁছেছিল রাত 1টায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম অলিকুলের শিরোমণি রুহানি জগতের সম্রাট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগায়। প্রখ্যাত আউলিয়ার এই সিলেট নগরী থেকে সবাইকে স্বাগতম। রাতের এই দরগা শরীফটি দেখতে খুবই চমৎকার লাগছিল। এই দরগাটি আপনি দিনের বেলা দেখবেন, একরকম সৌন্দর্য উপভোগ করবেন, একরকম শান্তি উপভোগ করবেন, আবার আপনি যখন রাতের বেলা দেখবেন তখন সেটার ভিন্ন রূপ দেখতে পারবেন। দিল্লির নিজামুদ্দিন আউলিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে একবার সালাম পাঠালেন। তিনি নিজামুদ্দিন আউলিয়ার সালাম গ্রহণ করলেন এবং উপহার হিসেবে এক টুকরো আঙ্গার এবং একটি তুলা তাকে পাঠালেন। অবাক করার বিষয় হলো, আগুন আর তুলা পাশাপাশি থেকেও তুলায় আগুন লাগেনি। তারপর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটের উদ্দেশ্যে রওনা হন, দিল্লির সুলতানের অনুরোধে ঠিক তখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তাকে একজোড়া কবুতর উপহার দিয়েছিলেন। সেই কবুতরের বংশধর এইগুলো, এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো, শয়ে শয়ে জোড়া এখন বেড়ে গেছে সেগুলো। দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারেও কিন্তু এই কবুতর ওখানেই রয়েছে, অনেক অনেক। সেখানের একজোড়া যেহেতু এখানে এসেছিল, তারই বংশ বিস্তার করেছে কিন্তু তারা। কিন্তু এই কবুতরকে সিলেটে কিন্তু বলা হয় জালালি কবুতর নামে তাকে ডাকা হয়, কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার দরবারে কিন্তু এই কবুতরকে জালালি কবুতর হিসেবে বা জালালি কবুতর নামে ডাকা হয় না।
কবুতরগুলোকে খাওয়ানোর জন্য শস্যদানা বিক্রি করা হয় সামনের দোকানগুলোতে, অর্থাৎ গেটের সামনে যে দোকানগুলো রয়েছে সেখানে এই শস্যদানা বিক্রি করা হয়। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই পুকুর যেখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গজার মাছ পালন করতেন। সেই গজার মাছেরই বংশধররা এখানে ছিল, কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে 2003 সালে এক কুলাঙ্গার সেগুলোকে বিষ প্রয়োগ করে মেরে ফেলে। সেই সবগুলো গজার মাছকে পশ্চিম গেটের যে টিলাটা রয়েছে ঠিক সেখানে কবর দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে 2004 সালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী তার এক দরগার ওখান থেকে পুকুর থেকে 24টি গজার মাছ এনে এখানে আবার দেওয়া হয়। সেগুলোরই বংশধরদেরকে আপনারা এখন দেখতে পাচ্ছেন। পুকুরের ওই পারে যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে এই মাছগুলোকে খাওয়ানোর জন্য ছোট মাছ বিক্রি করা হয়। আমরা ছোট মাছ পেয়েছিলাম 20 টাকা করে প্লেট, সেগুলো আমরা এই গজার মাছগুলোকে খেতে দিয়েছিলাম। এবারে আমরা একটি সিএনজি বুক করে নিয়েছি সারা দিনের জন্য। সারাদিন আমরা এই সিএনজিতে করে ঘুরবো। সাদা পাথর যাব, আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল সাদা পাথর, তারপর একটু প্ল্যানিংয়ের চেঞ্জ আসে। যেহেতু আমরা ঘুরে ফিরে টায়ার্ড হয়ে যাব, তখন আর আসলে শাহপরানের দরগা আমরা ঠিকমতো দেখতে পারবো না। তার জন্য আমরা করেছি কি, আমরা প্রথমেই সকালবেলা শাহপরানের দরগা দর্শন করতে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আম্বরখা, এই মোড়টাকে বলা হয়। এই মোড়টা থেকেই সব পয়েন্টে যাওয়া যায় সিলেট নগরীর। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি শাহপরানের দরগা পরিদর্শন করতে, তারপর সেখান থেকে আমরা চলে যাব সাদা পাথর পরিদর্শন করতে। ইতিহাস বলে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই সিলেট নগরীতে এসেছিলেন সঙ্গে করে 360 জন ওলিয়া আউলিয়া নিয়ে, যার জন্য এই নগরীকে বলা হয় 360 আউলিয়ার পুণ্যভূমি। শাহজালালের দরগা থেকে শাহপরানের দরগা খুব বেশি দূরত্বে নয়। আমরা ইতিমধ্যে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দরগাটি, এটি হচ্ছে শাহপরান রহমতুল্লাহ আলাইহির দরগা। তো এখানে হচ্ছে আসলে আপনারা আমাদের মতো সিএনজি করে রিজার্ভ না নিয়েও সিঙ্গেল করেও আপনারা কিন্তু আসতে পারবেন। আম্বরখার মোড় থেকে এখানে সিএনজি অহরহ চলে আসে। হযরত শাহপরানের দরগায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গাছটি। আমি খুব ছোটবেলায় একবার এসেছিলাম, এটিকে এখানেই দেখেছিলাম। এখন অবধি আমি সেই গাছটিকে এখানেই দেখছি। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন লাল কার্পেটে মোড়ানো, এর উপর দিয়ে যেতে হয়। এখানে পুরুষ পরিদর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থা রয়েছে, বাট মহিলাদের যাওয়ার সুযোগ নেই। মহিলাদের নামাজ আদায়ের জন্য আলাদা করে জায়গা করে দেওয়া হয়েছে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির দরগা পরিদর্শন করে আমরা যখন সাদা পাথর অভিমুখে রওনা হলাম, পথের মধ্যেই দেখা হয়ে গেল এই বানর মামার সাথে। এই বানর মামা খুবই দুষ্ট ছিল, আমাদের সিএনজিতে আক্রমণ করে বসেছিল। কারণ আমার ছেলের হাতে ছিল খাবার, সেই খাবারটা হয়তো সে খেতে এসেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম, চিল্লান দিয়ে উঠলাম, ঠিক তখনই সে পালিয়ে গেল। আমাদের সিএনজি মামা দ্রুত গতিতে ছুটে চলেছে সাদা পাথর অভিমুখে। পথিমধ্যে দেখা হয়ে গেল সবুজের ঘেরা এই চা বাগানগুলোতে। অসংখ্য চা বাগানে ঘেরা এই সিলেট নগরী, যেদিকেই চোখ যায় সেদিকেই সবুজের তৃণভূমি। যেতে যেতে পথে দেখা মিলল মালিনীছড়া টি গার্ডেনের। একটু নেমে কিছুক্ষণ বিরতি নিয়ে নিলাম এই গার্ডেনে। এই গার্ডেনে প্রবেশ করতে আপনাকে গুনতে হবে 50 টাকা করে ফি। চায়ের দেশ পরিদর্শন করতে গিয়েছি, আর চা বাগান পরিদর্শন না করলে কি হয়, তাই আমরা প্রবেশ করে গেলাম একটি চা বাগানে, যার নাম মালিনীছড়া চা বাগান। এটি অনেক বেশি পরিচিত দর্শনার্থীদের কাছে। যারা সিলেট নগরী পরিদর্শনে যান তারা একবার হলেও মালিনীছড়া গার্ডেনে অবশ্যই গিয়ে থাকেন। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট নগরী। এই যে দেখুন চায়ের ফুলগুলো, চা পাতার যে পাতাটা আমরা সবসময় দেখি, কিন্তু ফুল কিন্তু আমরা খুব কাছ থেকে সচরাচর দেখি না। আমার সৌভাগ্য, আমি দেখে ফেললাম। কত চমৎকার করে ফুটেছিল, আর এখানে কিছু পোকা পিঁপড়ে আক্রমণ করছিল এই ফুলটাকে। এই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর দৃশ্য ছিল। তো আপনারা যারা সিলেট নগরী পরিদর্শনে যাবেন, অবশ্যই মালিনীছড়া টি গার্ডেনে একবার নেমে যাবেন।
দেখেই বোঝা যাচ্ছে এই পাতাগুলো সদ্য কাটা হয়েছে। হয়তো সকালবেলায় এখান থেকে চায়ের পাতা সংগ্রহ করা হয়েছে। সেই পাতাগুলো সংগ্রহ যারা করেছে সেগুলো প্রসেস করে পরবর্তীতে চায়ের লিগার যেটা আমরা পাই সেটা পেয়ে যাব। অনেকেই পাহাড়ের চূড়া বেয়ে এই চা বাগানের উপরে উঠে গেছেন। আমি আর সেই সাহসটা করে উঠতে পারিনি। আমার ছেলে যেহেতু অনেক ছোট, সে আসলে পারবে না, তাই আমি একা করে এই আনন্দ উপভোগ করতে চাইনি। হয়তো কোনো একদিন ছেলে যখন বড় হবে ওকে নিয়েই যাব। সিলেট বিমানবন্দর থেকে খুব কাছেই কিন্তু এই মালিনীছড়া টি গার্ডেনটি। এই গার্ডেনটি কিন্তু ঐতিহাসিকভাবে অনেক বেশি জনপ্রিয়, কেননা সিলেটের বাণিজ্যিকভাবে প্রথম টি গার্ডেন কিন্তু এই মালিনীছড়া। আমরা কিন্তু ছোটবেলায় সাধারণ জ্ঞানের একটি প্রশ্ন পেয়েছিলাম, বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান কোনটি? আজ কিন্তু আমি এখন আছি বাণিজ্যিক সেই প্রথম চা বাগানে, অর্থাৎ মালিনীছড়া চা বাগানে। মালিনীছড়া চা বাগানের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে হারং গুহা, যেটি বাগানের পূর্ব দিকে অবস্থিত। আমি সেদিকে যাইনি, আর কথিত আছে এই গুহা দিয়েই রাজা গৌরগোবিন্দ পলায়ন করেছিলেন। সারা বিশ্ব জুড়ে সিলেটের চায়ের রং এবং সুবাস খুবই জনপ্রিয়। আর দেশের অর্থাৎ আমাদের বাংলাদেশের মোট চায়ের উৎপাদনের 90% কিন্তু উৎপাদিত হয় এই সিলেট থেকে। বাংলাদেশের মোট 163টি চা বাগানের মধ্যে 135টি চা বাগানই রয়েছে সিলেট নগরীতে। সিলেট তথা উপমহাদেশের সবচেয়ে বড় চা বাগান হচ্ছে এই মালিনীছড়া চা বাগান। 1849 সালের দিকে লর্ড হাডসন নামের একজন ব্যক্তি এই বাগানের প্রতিষ্ঠা করেছিলেন। এই মালিনীছড়া চা বাগানটি বহু ইংরেজ এবং পাকিস্তানি মালিকের হাত ধরে এখন বর্তমানে ব্যক্তি মালিকানায় অধীনে রয়েছে। বর্তমানে সিলেটের একজন বিশেষ চাকর এবং শিক্ষানুরাগী সৈয়দ আলীর তত্ত্বাবধানে অর্থাৎ তার অধীনে রয়েছে এই মালিনীছড়া চা বাগানটি। এই মালিনীছড়া চা বাগানের আয়তন হচ্ছে 2500 একর। এই বাগানের কিছু অংশে কমলা চাষ করা হয় এবং কিছু অংশে রাবার চাষ করা হয়। বর্তমানে এই চা বাগানে কর্মরত রয়েছেন 1500-এর মতো স্থায়ী এবং 1000+ অর্থাৎ 1000-এর বেশি অস্থায়ী চা কর্মী। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট নগরীর সবুজ গালিচার প্রেমে পড়ে দেশি বিদেশি হাজার হাজার পর্যটক প্রতিদিন পাড়ি জমান এখানটায়। সবুজের সাথে সবুজের অপরূপ মেলবন্ধন দেখতে দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান, তাদের জন্য অনন্য হচ্ছে মালিনীছড়া চা বাগান। সিলেটের সৌন্দর্যের মাঝে অন্য এক ভালো লাগার আবেগ সৃষ্টি করেছে এই মালিনীছড়া চা বাগান। এখানে প্রকৃতির সব বিচিত্র সৌন্দর্য মিশে আছে চা গাছের প্রতিটি সবুজ পাতায়। সত্যি আজ বুঝতে পারলাম কেন সিলেটের আরেক নাম শ্রীহট্ট। শ্রীহট্ট মানে হচ্ছে সৌন্দর্যের বা ঐশ্বর্যের হাট। সিলেটের এই নামটি সার্থক আজকে আমার কাছে মনে হয়েছে। মালিনীছড়া চা বাগান পরিদর্শনের পরে এবারে আমরা যাচ্ছি সাদা পাথর পরিদর্শনে। পথিমধ্যে দেখা হয়ে গেল বিভিন্ন রকমের পাথর কাটা মেশিনের। কিছুক্ষণের মধ্যেই আমাদের সিএনজি চলে আসলো সিলেট সাদা পাথরের সেই পয়েন্টটাতে। এখানে সিএনজিকে পার্কিং করার জন্য পার্কিং লট রয়েছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু নিশ্চিন্তে এখানে পার্ক করে আপনারা সাদা পাথর পরিদর্শন করতে পারবেন। আর এখানে খাবার হোটেল রয়েছে, চাইলে আপনারা সকালের নাস্তা দুপুরের খাবার খেয়ে নিতে পারেন এখান থেকেই। আর এখানে বিভিন্ন রকমের টুপি, সানগ্লাস, গেঞ্জি বিক্রি করা হয়। যারা ভুল করে পানিতে ভিজবেন বলে বাসা থেকে জামা কাপড় নিয়ে আসেননি, দুশ্চিন্তার একদমই কারণ নেই, এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। আর প্রচণ্ড রোদ যেহেতু একটি সানগ্লাস নিতে অবশ্যই ভুলবেন না। সাদা পাথর অঞ্চলটি সিলেট নগরীর ভোলাগঞ্জে অবস্থিত ধলাই নদীর পাড় ঘেঁষেই রয়েছে। ধলাই নদীতে মেঘালয়ের পাহাড় ঘেঁষে স্বচ্ছ পানির ঝর্ণা যেটা বেয়ে এসেছে, তার মধ্যেই পাথরের টুকরোগুলো উঠে এসেছে। আর তা দেখতেই দর্শনার্থীদের এই ভিড়।
প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন পরিদর্শকরা এখানে আসেন সাদা পাথর পরিদর্শন করতে। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য খুবই কাঙ্ক্ষিত একটি জায়গা হচ্ছে এই সাদা পাথর। এখানে না আসলে প্রকৃতির অপার লীলা আপনি হয়তো দেখতেই পাবেন না। সাদা পাথরে যাওয়ার আগে আমাদেরকে নৌকার টিকিট কেটে নিতে হবে। জনপ্রতি এই নৌকার টিকিটের ভাড়া হয় না, এটার একেবারেই পুরোটা নৌকাই আপনাকে বুক করতে হবে। আপনি একজন হলেও 800 টাকা, আপনি 10 জন হলেও 800 টাকা, মোট কথা আপনারা 10 জন যেতে পারবেন 800 টাকা, এবং আপনি একা গেলেও 800 টাকাই আপনাকে পোহাতে হবে। আমরা একটি গ্রুপের সাথে জয়েন হয়ে গেলাম এবং তাদের সাথে আমরা শেয়ারে নৌকায় চলে যাচ্ছি। জনপ্রতি 100 টাকা পড়লেও আমাদের নৌকাতে 2 জন স্টুডেন্ট ছিল, আমি নিজ উদ্যোগে তাদের ভাড়াটা দিয়ে দিয়েছিলাম। মাঝি ভাই নৌকা ছেড়ে দিচ্ছেন ঘাট থেকে। এই ঘাটেই আমরা এসেছিলাম। আবার পরবর্তীতে সাদা পাথর পরিদর্শন করে ঠিক এখানেই আমাদেরকে এই মাঝি ভাই ফিরিয়ে নিয়ে আসবেন। তার জন্য যাওয়ার সময় আপনারা অবশ্যই মনে করে এই মাঝির ফোন নাম্বারটা নিয়ে নেবেন, এবং আপনারা যদি কোনো গ্রুপের সাথে যান তাদের একজনের নাম্বারও অবশ্যই নিয়ে নেবেন। না হলে আপনি ছন্নছাড়া হয়ে যাবেন এবং পরবর্তীতে আপনাকে নিজেই একা করে আবার এক্সট্রা টাকা দিয়ে আবার এপারে আসতে হবে। ধলাই নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের নৌকা চলেছে আপন গতিতে, আর আমরা মুগ্ধ হচ্ছি ধলাই নদীর দুপারের সৌন্দর্য দেখে। ভারতের মেঘালয়ের সৌন্দর্য অপরূপ পাহাড়গুলো আমরা খুব কাছ থেকেই পরিদর্শন করতে পারছিলাম। মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় আর মেঘের অবিরাম দৃশ্যগুলো দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছিল। আজ আপনি ঘোরাঘুরি করে যে টাকাটা ক্ষয় করছেন, সেই টাকাটা খোয়া যাচ্ছে না। সেই টাকাটা আপনার জীবনের প্রতি আপনার নিজের ইনভেস্ট। আপনি ব্যাংকে রাখলে যেরকম সেটা আপনার ইনভেস্ট হতো, এটাও কিন্তু আপনার ইনভেস্ট আপনার নিজের জীবনের প্রতি। যখন আপনার বয়স হয়ে যাবে, তখন আপনি যখন এই স্মৃতিটা মনে করবেন, আপনার মনে যে শান্তির প্রশান্তির দোলাটা দিবে, সেটা কিন্তু তখন আর কোনো টাকায় আপনি আঁকতে পারবেন না। ভোলাগঞ্জের বুক চিরে বয়ে চলা এই ধলাই নদীতে প্রতিদিন 400রও বেশি নৌকা চলে এপার থেকে ওপারে পর্যটকদের নিয়ে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ধলাইয়ের বুক থেকে পাথর তোলা বন্ধ করে দেওয়া হয়। আপনি যখন নৌকায় করে ধলাই বক্ষে চলছেন, তখন দুপারে আপনার নজর কাড়বে স্টোন ক্রাশিং প্ল্যান্টগুলো। ভোলাগঞ্জের 10 নম্বর নৌকা ঘাট থেকে 20 মিনিট সময় লাগবে আপনার সেই দর্শনীয় স্থান সাদা পাথরে যেতে। উজান থেকে বয়ে আসা এই স্বচ্ছ পানিতে কেউ জিরিয়ে নিচ্ছে, কেউ বা নিজের হাত মুখ ধুয়ে নিচ্ছে। ছোট বড় মাঝ বয়সী সব বয়সের পরিদর্শনার্থীদের জন্য এই ধলাই নদী দিয়েছে এক অনন্য যাত্রা। মেঘালয়ের উঁচু নিচু পাহাড়ের মধ্য দিয়ে ফাঁকে ফাঁকে ভেসে আসছিল সাদা শুভ্র মেঘের খেলা। মেঘের খেলা দেখতে দেখতে ধলাই নদীর বুক চিরে কখন যে আমাদের নৌকা ছুটে চলেছে সাদা পাথরের গন্তব্যে, আমরা প্রায় পৌঁছে গেছি। ঢাকা থেকে আপনি সিলেট যেতে পারবেন ট্রেনে, বাসে কিংবা এয়ারে। যদি আপনি ঢাকা থেকে সিলেট যেতে চান ট্রেনে, তাহলে আপনি কয়েকটি ট্রেন পেয়ে যাবেন, যেমন পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং সুরমা মেইল। আপনাদের যাদের সময়সূচি দরকার হবে কাগজ কলম নিয়ে বসে পড়ুন। এবার আমি প্রত্যেকটা ট্রেনের সময়সূচি বলে দিব। যারা আপনারা ঢাকা থেকে সিলেটের ট্রেনের টিকিট কাটবেন, তারা পারাবতের যদি টিকিট কাটতে চান তাহলে পারাবতের সময়সূচি হচ্ছে সকাল 6টা 30 থেকে এই ট্রেনটা ছাড়বে কমলাপুর থেকে, এবং রাত 1টা বাজে এটা গিয়ে পৌঁছাবে। এর সময় লাগবে মোট 6.5 ঘন্টা। আপনি অনেক সময় দেখা যায় যে ট্রেনের টাইমের এদিক সেদিক হয়ে যায়, কোনো কারণে যদি হয়ে যায় তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে কিছুক্ষণ লেট হতে পারে। আর এই পারাবত এক্সপ্রেসের অফ ডে হচ্ছে টিউসডে অর্থাৎ মঙ্গলবার, আর টিকিটের প্রাইস পড়বে 265 থেকে 1288, এক এক ক্যাটাগরি বেঁধে হয় আর কি টিকিটের প্রাইসটা। যেমন শুভন চেয়ার, স্নিগ্ধা, এসি বাথ, এরকম যে টিকিটটা আপনি কাটবেন সেটা এর মধ্যেই থাকবে, এই ক্যাটাগরি ওয়াইজ ভাগ হয়ে থাকে। এবারে জয়ন্তিকা এক্সপ্রেসের সময়সূচি জানাবো। জয়ন্তিকা এক্সপ্রেস 11টা 15 সকাল 11টা 15তে ছাড়বে এবং গিয়ে পৌঁছাবে হচ্ছে
সন্ধ্যা 7টায়। এর সময় লাগবে হচ্ছে 7 ঘন্টা 45 মিনিট। আর এর বন্ধের দিন হচ্ছে টিউসডে, অর্থাৎ একই দিন মঙ্গলবার। পারাবত এবং জয়ন্তিকা দুটোই মঙ্গলবার দিন বন্ধ থাকবে। আপনারা যারা ভাবছেন দিনের বেলা না জার্নি করে রাতের বেলা জার্নি করবেন এবং সকালে গিয়ে পৌঁছাবেন, তাদের জন্য খুবই কার্যকরী বা উপযুক্ত ট্রেন হচ্ছে উপবন ট্রেন। উপবন ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছাড়বে হচ্ছে রাত 10টায় এবং পৌঁছাবে সিলেট রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছাবে হচ্ছে ভোর 5টায়। এর সময় লাগবে হচ্ছে 7 ঘন্টা এবং এর বন্ধের দিন হচ্ছে ওয়েডনেসডে, অর্থাৎ বুধবার। এবারে আপনারা যারা চাচ্ছেন যে আমি ট্রেনেও জার্নি করব এবং আমি কম সময়ের মধ্যে পৌঁছাতে চাই, তাহলে সবচেয়ে কম সময়ে কোন ট্রেন যায়? এবারে আমরা জানবো সবচেয়ে কম সময়ে যায় হচ্ছে কালনী এক্সপ্রেস। কালনী এক্সপ্রেস কমলাপুর স্টেশন থেকে ছাড়ে হচ্ছে 2:55-তে, অর্থাৎ 3টে বাজার 5 মিনিট আগে এই ট্রেনটা ছাড়ে বিকেল, এবং গিয়ে পৌঁছায় হচ্ছে 9:30টায়। রাতের 9:30টায়। 6 ঘন্টা 35 মিনিট সময় লাগে এর যেতে এবং এর বন্ধের দিন হচ্ছে শুক্রবার দিন। আর যদি পথে কোনো প্রবলেম হয় ট্রেনের বা ইঞ্জিনের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই একটু সময় বেশি লাগবে। আমরা কিন্তু কালনী ট্রেনে গিয়েছিলাম, আমাদের কিন্তু ওই দিন একটু রাশ ছিল, তার জন্য আমাদের 2.5 ঘন্টা ট্রেনের লেট হয়েছে ছাড়তে। আমাদের ট্রেন 3টা ছাড়ার কথা হলেও আমরা কিন্তু 5:30টায় ট্রেন ছেড়েছিল, যার জন্য আমরা 9:30টায় পৌঁছানোর কথা থাকলেও আমরা কিন্তু পৌঁছেছিলাম রাত 1টায়। এবারে ঢাকা থেকে যারা যেতে চান তাদের লাস্ট ট্রেনের সময়সূচি বলে দিচ্ছি। এটা হচ্ছে সুরমা মেইল, যেটা রাত 10:50-এ ছাড়ে কমলাপুর স্টেশন থেকে এবং গিয়ে পৌঁছায় 12:10-এ। পরের দিন দুপুর 12:10-এ কিন্তু এটা পৌঁছাবে। আর সবচেয়ে বেশি সময় লাগে হচ্ছে এই সুরমা মেইলে। এটা একটি লোকাল ট্রেন সিলেট যাত্রার জন্য। এটা সময় লাগে হচ্ছে 13 ঘন্টার মতো। অনেক সময় দেরিও হতে পারে, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর এই ট্রেনের কিন্তু কোনো বন্ধের দিন নেই, এটি সবসময় প্রতিদিনই চলে এই টাইমে। 3 বছরের নিচে শিশুদের জন্য কোনো ট্রেনের এক্সট্রা টিকিট কাটতে হয় না, কিন্তু তার ঊর্ধ্বে বাচ্চাদের জন্য টিকিট কাটতে হয়। এটা অবশ্যই মাথায় রাখবেন এবং ট্রেনের টিকিট কেটে নিয়ে যাবেন, সাথে করে আপনাদের এনআইডিটা রাখবেন। নতুন নিয়ম সংযুক্ত হয়েছে এটা, যে চিটাগং এবং সিলেটের জন্যই এটা প্রযোজ্য, যে আপনি টিকিট কাটছেন, আপনার টিকিটের এখানে কিন্তু প্যাসেঞ্জারদের নাম থাকবে এবং এখানে আপনি আপনাদের যারা প্যাসেঞ্জার থাকবেন তাদের এনআইডিটা অবশ্যই সাথে করে একটা ফটোকপি ক্যারি করবেন। আর রেলের টিকিট কিন্তু আপনারা বাংলাদেশ রেলওয়ে ই টিকিট রেল সেবা অ্যাপস থেকে কাটতে পারবেন, কিংবা সহজ অ্যাপস থেকেও আপনারা ট্রেনের টিকিট কাটতে পারবেন। কিংবা আপনারা যদি কেউ ভাবেন যে আপনারা বাসে যাবেন, তাহলে বাসে গেলেও কিন্তু 7 থেকে 9 ঘন্টা সময় লাগে এবং বাসের টিকিটের প্রাইস পড়ে হচ্ছে 600 থেকে 1500 টাকা। আর যদি কেউ ভাবেন যে ফ্লাইটে যাবেন, তাহলে ফ্লাইটে খুব কম সময় লাগবে, 45 মিনিটের মতো সময় লাগবে। ফ্লাইটের বিভিন্ন ক্যাটাগরিজ হয়ে থাকে, তো প্রাইস পড়বে হচ্ছে 3500 থেকে 7000 টাকার মতো। আর যদি কেউ তার বাইরেও চিন্তা করেন যে না আমরা একটা প্রাইভেট কার নিয়ে যাব, তাহলে আপনার ভাড়া পড়বে হচ্ছে এখানে 5000 থেকে 8000 টাকার মতো। সময় লাগবে হচ্ছে 7 থেকে 8 ঘন্টা। রেল স্টেশনে পৌঁছানোর পর আপনারা সেখান থেকে সিএনজি নিয়ে উপশহর কিংবা দরগা ঘাটে যেতে পারেন, যেখানে অনেক হোটেল পাওয়া যায়। দরগা ঘাটের হোটেলগুলো তো আপনারা এর আগে প্রথম দিকেই ভিডিওতে দেখে ফেলেছেন। এখানে দুই পাশেই দরগা গেটটাকে ঘেঁষে দুই পাশে হাজার হাজার হোটেল এখানে আছে। আপনারা যদি আগে থেকে বুক করে না রাখেন তাহলে গিয়েও বুক করতে পারবেন, কোনো সমস্যা নেই, ওখানে অ্যাভেলেবেল থাকে। তবে চেষ্টা করবেন বৃহস্পতিবার রাতে না যেতে এবং শুক্রবার না যেতে। ওখানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার অনেক বেশি রাশ থাকে, অনেক হোটেলই পাওয়া যায় না, তখন ফাঁকা থাকে না। হোটেলের প্রাইস আপনার 2000 থেকে 2000, 3000, 4000 এরকম এক একটা হোটেলের ক্রাইটেরিয়া ওয়াইজ যেরকম ফেসিলিটিস আপনাকে দিবে সেই ওয়াইজ হচ্ছে আপনার প্রাইসটা ভ্যারি করে। সো আপনি আপনার মতো করে অ্যাফোর্ডেবল একটা হোটেল আপনি বুক করে নেবেন। কদিনের জন্য ওরা হচ্ছে টাইমটা কাউন্ট করে হচ্ছে রাত 12টা থেকে দুপুর 12টা একদিন হিসেবে কাউন্ট করে, আবার দুপুর 12টা থেকে রাত 12টা আরেকদিন হিসেবে কাউন্ট করে। এটা ওদের পলিসির একটা পার্ট, সো এটা মাথায় রাখবেন অবশ্যই। আর যারা হচ্ছে একদিনের জন্য যাবেন তাদের আসলে 2 দিনের হোটেল রাখার দরকারই হয় না, কারণ
আপনি যদি একটা গাড়ি ভাড়া করেন সারাদিনের জন্য ঘুরবেন বলে, তখন কিন্তু আসলে গাড়িতেই আপনি আপনার ট্রাভেলটা রাখতে পারেন। শুধু শুধু অযথা আরেক দিনের এক্সট্রা খরচ বেয়ার করার কোনো দরকার হয় না, যেটা আমি পরবর্তীতে বুঝতে পেরেছি। ধাক্কা খেলে মক্কা যায় একটা কথা আছে না, আমি আসলে ধাক্কা খেয়েই বুঝেছি। তার জন্য চাচ্ছি যে আপনারা কেউ আর আমার মতো এক্সট্রা টাকাটা খোয়া দিবেন না, এই আর কি, তার জন্য বলে দেয়া। সারাদিনের জন্য আপনারা যদি সিএনজি নিতে চান, আপনাদের 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যে হবে একটা স্পট যদি হয়। আর হচ্ছে যদি আপনার ভিন্ন ভিন্ন স্পট হয়, কয়েকটা হয়, তাহলে সেটা হয়তো 1500 থেকে 2000-এর মধ্যে আপনি সব কয়েকটা 4-5টা স্পট ঘুরে ফেলতে পারবেন সারাদিনের জন্য। তো আমরা খুব বেশি স্পট ঘুরিনি, আমরা মালিনীছড়া এবং হচ্ছে মাজার জিয়ারত করেছি এবং হচ্ছে গিয়ে সাদা পাথর গিয়েছিলাম। সো আমাদের কস্ট পড়েছিল হচ্ছে 2000 টাকা, কারণ এখন একটু রাশ ছিল, সিএনজিও পাওয়া যাচ্ছিল না তেমন একটা। সাদা পাথর গিয়ে আপনি নাস্তা করার খুব ভালো সুযোগ পাবেন না, তাই আপনারা চেষ্টা করবেন শহর থেকেই নাস্তাটা করে যাওয়ার কিংবা সাথে করে নিয়ে যাওয়ার। ওখানে গিয়ে আপনি সুন্দর করে রিল্যাক্সে নাস্তাটা করে নিতে পারবেন এবং তারপর হচ্ছে আপনারা পানিতে ভিজতে পারেন। লকার সিস্টেম আছে, আপনি লকারে আপনার সব কিছু রেখে তারপর চেঞ্জিং রুমও আছে, সো ভিজে আপনারা চেঞ্জ করতে পারবেন এবং লকারে জিনিসপত্র সব রেখে আপনারা সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রকৃতি যেন তার নিজ সৌন্দর্যে সাজিয়ে রেখেছে দর্শনার্থীদের জন্য এই সাদা পাথর। স্বচ্ছ এই জলের ধারা বয়ে চলেছে দূর থেকে দূরান্তে, আর এই ধারা মানুষের মনের খোরাক হয়ে দাঁড়িয়েছে। পর্যটকরা এখানে এসে মনের ক্ষুধা মেটাচ্ছে, চোখের তৃপ্তি নিচ্ছে এখান থেকে। আমরাও কিন্তু এই স্বচ্ছ জলের ধারায় কিছুটা পা ভিজিয়ে নিয়েছি, যদিও আমরা এখানে গোসল করিনি, ভিজে নিয়ে অতটা পরিচ্ছন্ন এই পানিতে আপনি নিজে যদি পা না ভেজান, আপনি আমার কথায় হয়তো অতটা বিশ্বাস করবেন না। আর এইটা বলে অনুভূতিটা প্রকাশ করা যায়ও না। নৌকা থেকে নামার পর তীব্র গরম আর এতটা পথ বালির মধ্যে হেঁটে আসার পর আপনি যখন স্বচ্ছ জলের ধারা দেখবেন আর এত সুন্দর ভিউগুলো দেখবেন, সত্যি আপনার মনে থাকা সকল ক্লান্তি দূর হয়ে যাবে। প্রকৃতির এত সৌন্দর্য যদি আপনি এত কাছ থেকে কখনো না দেখেন, তাহলে আপনি কখনো প্রকৃতি উপভোগ করতে পারবেন না। সৃষ্টিকর্তা যে কত সুন্দর করে ঢেলে সাজিয়েছে প্রকৃতি, সেটা এখানে না গেলে আপনি উপলব্ধি করতে পারবেন না। হয়তো স্ক্রিনে দেখে আপনি অনেকটাই মুগ্ধ হচ্ছেন, কিন্তু কাছ থেকে দেখার যে ফিল, সেটা কিন্তু পাবেন না। যাই হোক, বেলা শেষ, আমাদের তীরে ফিরতে হবে। এখন আমাদের নেড়ে ফেরার পালা। আমরা আমাদের দৈনন্দিন চাপ, কষ্ট আর সব কিছুর ভিড়ে অনেক সময় নিজের হাসিটাই ভুলে যাই, তবু প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয় সব কিছুর শেষ থেকেই আবার শুরু করা যায়। প্রকৃতির কাছে গেলে আপনি সেই শুরুটা অর্থ খুঁজে পাবেন। যাই হোক, গোধূলি লগ্নে আমাদের নৌকা ছুটে চলেছে আপন গতিতে। যেতে যেতে নদীর দুপারের দৃশ্যপটগুলো স্মৃতির আয়নায় তুলে রাখলাম। গোধূলি লগ্নে সূর্যের আলো যখন স্বচ্ছ জলে পড়ছে, রূপালি আলো হয়ে যাচ্ছে স্বচ্ছ জলের ধারাগুলো, দেখতে খুবই চমৎকার লাগছিল। আমাদের নৌকা চলে এসেছে, আমরা তীরে ফিরে এসেছি। এবার আমরা স্বাধীন বাংলার রেস্টুরেন্টে কিছুটা ভুরি ভোজন করব। এখানে বাংলা খাবার পাওয়া যায়। এখানে ভুরি ভোজন করে কিছুটা কেনাকাটা করে আমরা ছুটে চলবো আমাদের ঠিকানায়। আমরা ছুটে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। দুপারের দৃশ্যপটগুলো সত্যি স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদেরকে কেউ সময় করে দেবে না। নিজের ভালোর জন্য, নিজের মনের ভালোর জন্য আপনাকে সময় করে নিতে হবে। যেহেতু এখন শীতকাল, তাই দেখুন সূর্য অস্ত যাচ্ছে এবং কুয়াশা পড়তে শুরু করেছে। সর্ষে ফুলের ওপর কুয়াশা পড়েছে, খুব কাছ থেকে দেখতে খুবই ভালো লাগছে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এখন আমাদের ফেরার পালা। আমরা কিন্তু আবার ফিরবো ট্রেনে করেই। রাত 11:30টায় আমাদের ট্রেন। ততক্ষণ পর্যন্ত আমরা
আর একটু জিরিয়ে নেব। কিছুটা রেস্ট নিয়ে তারপর কেনাকাটাগুলো গুছিয়ে আমরা ছুটে চলবো আমাদের আপন ঠিকানায়। ভিডিও সংক্রান্ত কোনো কমেন্ট যদি আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। আমি বিশ্বাস করি আপনি ভালো থাকলে আপনি ভালো রাখতে পারবেন।